নমস্কার, দেখছেন বেঙ্গল লাইন আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সানন্দা। প্রথমে যেদিকে নজর রাখবো, রাজ্যগুলিকে মক ড্রিল করার নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের। সমস্ত রাজ্যগুলিকে নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের। 7ই মে মক ড্রিল করানোর নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের, যেখানে আপনারা জানেন যে একের পর এক কোথাও গিয়ে কূটনৈতিক, কোথাও গিয়ে বাণিজ্যিক বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং শেষ পর্যন্ত আপনাদের যে ছবি দেখিয়েছি যে ওয়াটার স্ট্রাইক করেছে ভারত এবং অর্থাৎ প্রত্যাঘাত কি সময়ের অপেক্ষা যে পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং রাজ্যগুলিকে যেভাবে মক ড্রিলের নির্দেশ দেওয়া হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে, নজরে রাজ্যের অসামরিক প্রতিরক্ষা। একাধিক বিষয় নজর দেওয়ার নির্দেশ। ব্ল্যাকআউট, এয়ার রেড ওয়ার্নিং, নাগরিকদের আত্মরক্ষার প্রশিক্ষণ, আচমকা আক্রমণে বাঁচার প্রশিক্ষণ, বর্তমান পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ নির্দেশ। যে যুদ্ধ একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং ভারত পাকিস্তানের মধ্যে, যেখানে আমরা দেখেছি যে ক্রমশ কিন্তু সম্পর্কের উষ্ণায়ন নিয়ে ক্রমশ বাড়ছে, সেই পরিস্থিতিতে একটা নির্দেশিকা জারি হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। সমস্ত রাজ্যগুলিকে মক ড্রিল করানোর নির্দেশ দেওয়া হয়েছে। 7ই মে মক ড্রিল করানোর নির্দেশ দেওয়া হলো স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। ব্ল্যাকআউট, এয়ার রেড ওয়ার্নিং, নাগরিকদের আত্মরক্ষার প্রশিক্ষণ, অর্থাৎ বর্তমান যে পরিস্থিতি হচ্ছে, যেখানে ভারত পাকিস্তানের স্নায়ুযুদ্ধের লড়াই চলছে এবং একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে ভারতের তরফে, সেই পরিস্থিতিতে সমস্ত রাজ্যকে মকড্রিল করানোর নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের। আমাদের সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য। চিন্ময়দা, অর্থাৎ প্রত্যাঘাত সময়ের অপেক্ষা যেভাবে নির্দেশ দেওয়া হচ্ছে যে এই যে যুদ্ধকালীন একটা পরিস্থিতি চলছে, যেখানে একের পর এক পদক্ষেপ কূটনৈতিকভাবে এবং বাণিজ্যিকভাবে, এবং আমরা আজকেও দেখেছি যে ওয়াটার স্ট্রাইক হয়েছে, ওয়াটার স্ট্রাইক করেছে ভারত, সেই পরিস্থিতিতে যেভাবে রাজ্যগুলিকে একেবারে মকড্রিল করানোর নির্দেশ দেওয়া হচ্ছে এবং 7ই মে প্রত্যেক রাজ্যকেই মকড্রিল করানোর নির্দেশ দেওয়া হলো, কতটা তাৎপর্যপূর্ণ? না, নিঃসন্দেহে দেখো, এইটা প্রত্যেক রাজ্যগুলোকে যখন এইভাবে যে নির্দেশগুলোর কথা তুমি বললে সানন্দা, এই সমস্ত নির্দেশ কার্যকর করার কথা বলা হয়েছে এবং তার মধ্যে তাহলে তার অর্থ একটাই দাঁড়াচ্ছে যে সমস্ত রকম যুদ্ধকালীন পরিস্থিতিতে তৈরি থাকতে বলা হচ্ছে। ভারত যদি সামরিক অভিযানে নামে, তাহলে শত্রু সেনা যদি পাল্টা আক্রমণ করে, তাকে প্রতিহত করার জন্য যা যা প্রস্তুতি প্রয়োজন সেটা সম্পূর্ণ করে রাখছে ভারত। আমরা দেখেছি গত কয়েকদিন, বিশেষত পহেলগাঁও হামলার পর থেকে একের পর এক সিরিজে মিটিং চলেছে, নানা রকমভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা দেখেছি গঙ্গা এক্সপ্রেসওয়েতে জাগুয়ার, সুখোই বা মিরাজ তারা রাস্তায় নেমে মহড়া দিয়েছে এবং নানা রকমভাবে সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। 3 সেনা প্রধানকে একেবারে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে, বলা হয়েছে অভিযান তারা নিজেদের মতন করুন। অর্থাৎ সামরিক কূটনৈতিক যে সমস্ত পদক্ষেপ, তার পাশাপাশি সামরিক দিক থেকেও কিন্তু ভারত সম্পূর্ণ তৈরি থাকছে এবং তাতে গোটা ভারতকে তৈরি থাকার পরামর্শ দিচ্ছে, তৈরি করে রাখছে। শুধু যুদ্ধে একটা সেনাবাহিনী শুধু যুদ্ধ করে না, গোটা দেশ যুদ্ধে নামে, সেই জায়গাটার দিকেই কিন্তু এগিয়ে যাচ্ছে যে ভারতের সাধারণ মানুষ তারাও যাতে এই পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল থাকেন, কোনো রকম বিপদের মুখোমুখি হলে তার যাতে মোকাবিলা করতে পারেন, সেই দিকে প্রস্তুতি কিন্তু একেবারে সম্পূর্ণ রাখা হচ্ছে। সেই কারণেই এই রকম মক ড্রিলের নির্দেশ দেওয়া হয়েছে সানন্দা। চিন্ময়দা, আমরা যে পরিস্থিতি আমরা এই মুহূর্তে দেখছি যে কেন্দ্রের নির্দেশিকার পরেই ফিরোজপুরে মক ড্রিল, এবং আমরা যে পরিস্থিতি দেখছি, একদিকে সেনাবাহিনীর তল্লাশি, অন্যদিকে আমরা জঙ্গি ঘাঁটি ধ্বংসের ছবি দেখেছি। এই পরিস্থিতিতে এরকম একটা নির্দেশ অবশ্যই তাৎপর্যপূর্ণ। এই কবে মানে দেখা গিয়েছিল এরকম মক ড্রিল এ রাজ্যে বা শহর কলকাতায়? দেখো, এর আগে শহর কলকাতায় যদি বলা যায়, এর মধ্যে ভারত কার্গিলের যুদ্ধ হয়েছে পাকিস্তানের সাথে বা মাঝে হয়েছে, কিন্তু যখন পাকিস্তান তখন অভিন্ন পাকিস্তান ছিল, সেটাও তাৎপর্যপূর্ণভাবে পাকিস্তানের সঙ্গে সরাসরি যুদ্ধে গিয়েছিল ভারত 71 সালে। যে যুদ্ধের ফলে পাকিস্তানকে পরাজিত করে ভারতের সেনাবাহিনী, ভারতের সেনা জওয়ান, এবং সেখান থেকেই স্বাধীন বাংলাদেশের জন্ম নেয়। সেই যেহেতু পাকিস্তানের পূর্ব প্রান্তে সেই যুদ্ধটা হয়েছিল, তার আঁচ এসে পড়েছিল বাংলার ওপর এবং তার আঁচ এসে পড়েছিল কিন্তু শহর কলকাতার ওপরেও। সেই সময় মনে আছে যে সমস্ত আলো ঢেকে রাখা হতো, তখন
তখনও এত আধুনিক সরঞ্জাম আসেনি, কাজে হাতে তৈরি কাগজ পিচবোর্ড এই সমস্ত দিয়ে একটা শেড, লাইট শেড তৈরি করা হতো। তখন বাল্ব ঝুলতো বেশিরভাগ বাড়িতে বা দোকানে, দোকানগুলো থেকে আলো যাতে কোনো রকমেই রাস্তায় না পড়ে, অর্থাৎ শত্রু যাতে বুঝতে না পারে কোনোভাবে যে এখানে মানুষ বসবাস রয়েছে, এখানে সভ্যতা রয়েছে, এই কারণে সমস্ত আলো ঢেকে রাখা হতো। একেবারে প্রয়োজনীয়, যেভাবে আমরা দেখি টেবিল ল্যাম্পের আলো একেবারে পিন পয়েন্টেড হয়ে পড়ে, যেইটুকুনি প্রয়োজন সেইটুকুনি, তার বাইরে আর ছড়ায় না, সেই রকম করে রাখা হতো। এবং আমার মনে আছে যে টালার যে ট্যাঙ্ক, যেটা অত্যন্ত প্রয়োজনীয় কলকাতা শহরের মানুষের কাছে, সেই টালার ট্যাঙ্ক কিন্তু সবুজে ঢেকে দেওয়া হয়েছিল, যাতে ওপর থেকে বোঝা না যায় যে সেটা টালার ট্যাঙ্ক, এটা জল ট্যাঙ্ক। সবুজ দিয়ে ঢেকে রাখা হয়েছিল, সবুজ আস্তরণে, গাছপালা, গাছের পাতা এই সমস্ত ফেলে, যাতে মনে হচ্ছিল একটা ক্যামোফ্লেজ তৈরি করা হয়েছিল, যে যাতে মনে হতো এটা গাছগাছালি, কোনো শহর, কোনো মানুষ বসবাস করেন এরকম যাতে মনে না হয়। কাজেই এইরকম একটা পরিস্থিতির সাথে তারা হয়তো ওই পরিস্থিতি আবার মনে রাখতে পারবেন সেই সময় 71 সালে, এবং সেই রকমই প্রস্তুতি রাখতে বলা হচ্ছে আজকে, সেই দিনের সেই প্রস্তুতি কিন্তু আবারও রাখতে বলা হয়েছে আজকে যে নির্দেশ এসেছে সেখানে। সানন্দা। চিন্ময়দা, আমরা একের পর এক যে পদক্ষেপগুলো দেখছি এই মুহূর্তে, মানে ভারত তৈরি প্রত্যাঘাতের জন্য এই বার্তা কিন্তু বারে বারেই দেওয়া হচ্ছে। আমরা দেখছি ম্যারাথন বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমরা দেখছি এই যে রুশ প্রেসিডেন্ট পুতিন, তিনি ফোন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, নিহতদের পরিবারের প্রতি তিনি সমবেদনা যেমন জানিয়েছেন এবং সব রকমভাবে তিনি প্রধানমন্ত্রীর পাশে রয়েছেন, এই বার্তাও তিনি দিয়েছেন। এবং অন্যদিকে আমরা দেখছি কোথাও প্রতিরক্ষা মন্ত্রী তিনি বলছেন যে দেশের মানুষ যা চায় তাই হবে। একদিকে ম্যারাথন বৈঠক, অন্যদিকে গোটা কাশ্মীর জুড়ে যেখানে সেনাবাহিনীর তল্লাশি অভিযান চলছে এবং জঙ্গিদের ঘাঁটি ধ্বংসও হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে যে পরিস্থিতি চিন্ময়দা, আমরা দেখছি যে পেহেলগাঁও কাণ্ডের 12 দিন পেরিয়ে গিয়েছে, এখনো অধরা জঙ্গিরা, এবং প্রত্যাঘাত কবে করবে ভারত সেই ক্ষোভেই ফুঁসছে গোটা দেশ। তার মধ্যে একের পর এক পদক্ষেপ, কখনো ভারতীয় নৌসেনা বাহিনীর প্রধান, বায়ুসেনার প্রধান দুদিন ধরে বৈঠকে ছিলেন, প্রতিরক্ষা সচিবের সঙ্গে ইতিমধ্যে আমরা দেখেছি যে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি বৈঠক করেছেন। অন্যদিকে আমরা এই বৈঠক দেখছি, জঙ্গি ঘাঁটি ধ্বংস দেখছি, এবং অন্যদিকে এরকম কিছু কিছু মহড়া দেখছি, এবং এরই পাশাপাশি আজকে মক ড্রিলের নির্দেশ। মানে ভারত যে সব রকমভাবে প্রস্তুতি রয়েছে ভারতের, সেই বার্তায় কিন্তু বারবার সেই ছবি উঠে আসছে। চিন্ময়দা। হ্যাঁ, একেবারেই তুমি যেটা বললে, তুমি বিস্তারিতভাবে পুরোটাই বলেছো, একদমই তাই, যে ভারত সমস্ত দিক দিয়ে কূটনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে, সামরিকভাবে সমস্ত দিক দিয়ে যে ভারত প্রস্তুত, সেই বার্তাই বারবার পৌঁছে দেওয়া হলো। এবং আজকের গোটা দিনের যে ঘটনাবলী যদি আমরা দেখি, তাতে কিন্তু সেইটাই আরও একটু এগিয়ে গেল, যে ভারতের প্রস্তুতি আরও এগিয়ে গেল, যে কোনো রকম পরিস্থিতির জন্য সামরিক অভিযানও যদি হয়, তাহলে তার জন্য যে ভারত প্রস্তুত, সেই বার্তাই আজ আবার পৌঁছে দেওয়া হলো। সানন্দা। চিন্ময়দা, যে বিষয়টা, যে এই যে সমস্ত রাজ্যকেই মক ড্রিল করানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং সেখানে একাধিক বিষয় নজর দেওয়ার নির্দেশ, এবং অন্যদিকে আপনারা যে ওয়াটার স্ট্রাইক করলো ভারত, এবং সেখানে কিন্তু আমরা জানি যে চন্দ্রভাগা নদীর জল আটকে দেওয়া হয়েছে, এবং যে প্রশ্ন উঠছে যে এই চন্দ্রভাগা নদীর ওপর অনেকটাই নির্ভরশীল পাকিস্তান, সেক্ষেত্রে একেবারে কি শুকিয়ে যাবে, মানে একেবারে জল পাবে না পাকিস্তান, একেবারে শুকনোর পথে পাকিস্তান, এবং সেদিক থেকেই কিন্তু বারবার যে ছবি উঠে আসছে, একেবারে চাপে পড়ছে পাকিস্তান, আরও বেশি করে চাপ বাড়ছে পাকিস্তানের, যেভাবে সিদ্ধান্ত নিচ্ছে একের পর এক ভারত। একেবারেই না, তুমি যে কথা বললে যে এই মুহূর্তে কিন্তু চন্দ্রভাগা নদীর উপরে যে ব্যারেজের থেকে জল আটকে দেওয়া হয়েছে, এইটা কিন্তু আপাতত খুবই একেবারেই সাময়িক একটা পদক্ষেপ। কারণ জল আটকে দেওয়ার জন্যে বিকল্প ব্যবস্থাটা সম্পূর্ণ করতে হয় আগে, অর্থাৎ যে জল বয়ে যাচ্ছে পাকিস্তানের দিকে, সেই জলটা আমি যদি আটকে দিতে চাই, তাহলে সেই যে বাড়তি জল হবে, সেই জলটা অন্য কোথাও বিকল্প স্থানে ধরে রাখতে হবে, জলাধার তৈরি করতে হবে বা জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করতে হবে, যাতে ওই জলটা কাজে লাগানো যায়। তা ভারতের ক্ষেত্রে কিন্তু এখনও সেই প্রস্তুতি সম্পূর্ণ হয়নি, বাড়তি জলাধার এখনও তৈরি হয়নি সেইভাবে, যতটা প্রয়োজন ততটা নেই, জলবিদ্যুৎ প্রকল্পগুলো এখনও সম্পূর্ণ হয়নি। কাজেই আজকে যে ব্যবস্থা, চন্দ্রভাগা নদীর উপরে বাঁধ ফেলে যে জল আটকে দেওয়া হয়েছে, এইটাকে একটা সাময়িক পদক্ষেপ হিসেবে বলা যেতে পারে। কারণ বেশি দিন বা বেশিক্ষণ এই জল কিন্তু আটকে রাখা যাবে না, জলকে ছেড়ে
ছেড়ে দিতে হবে। কিন্তু এই যে আজকে আটকে রাখা হলো, এর মাধ্যমে যতটা না জল শুকিয়ে যাওয়ার কথা বলা হলো, আটকে দেওয়া হলো, এর ফল প্রভাব খুব একটা পড়বে না পাকিস্তানের ওপরে, কিন্তু পাকিস্তানের কাছে বার্তাটা পৌঁছে গেল, দেখো আমরা এইভাবে জল আটকে দিতে পারি। সেক্ষেত্রে কিন্তু জল শূন্য হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে পাকিস্তানের। তখন চন্দ্রভাগা বা বিতস্তা দিয়ে জল আর বয়ে যাবে না পাকিস্তানের দিকে। আজকে ভারত সেই বার্তাই পৌঁছে দিল। এটা বলা ভালো যে পাকিস্তান এই মুহূর্তে জলশূন্য হয়ে যাবে, তার থেকে বরঞ্চ বেশি বার্তা গেল এইটাই যে জল আটকে দিতে পারি আমরা। সানন্দা, চিন্ময়দা, এবং আমরা এর আগেও দেখেছি সিন্ধু জল চুক্তির মতো চুক্তি স্থগিত করে দেওয়া হয়েছে, ভারতের তরফে পঞ্চবান ছোড়া হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন কর্নেল সৌমিত্র রায়। কর্নেল স্যার, আপনাকে নিউজ টাইমে স্বাগত জানাই। যেভাবে রাজ্যগুলোকে নির্দেশ দেওয়া হলো, স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে মকড্রিল করার নির্দেশ দেওয়া হলো এবং একাধিক বিষয়ে নজর দেওয়ার নির্দেশ দেওয়া হলো, অর্থাৎ নাগরিকদের আত্মরক্ষার প্রশিক্ষণে আচমকা যদি আক্রমণ হয় সেক্ষেত্রে বাঁচার প্রশিক্ষণ, বর্তমান পরিস্থিতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ নির্দেশ। কিভাবে দেখছেন বিষয়টা? একটা আদেশ এসে থাকে, তার মানে আমাদের হোম ডিপার্টমেন্ট কাছে ইনফরমেশন আছে হয়তো পাকিস্তান একটা প্রিএম্প্ট ভারতের ওপর একটা প্রিএম্প্ট আক্রমণ করতে পারে, যেটা প্রত্যেকবার পাকিস্তান করে আসছে। কিন্তু অবভিয়াসলি আক্রমণগুলো কিন্তু পাকিস্তান করেছে বর্ডার এরিয়াতে। 1948 সালে যে জম্মু অ্যান্ড কাশ্মীরে ঢুকলো, সেও পাকিস্তান প্রিএম্প্ট করে ঢুকে গিয়েছিল, আর তার ফল এখনো ভুগতে হচ্ছে আমাদের। তারপর আবার 65-এও তারা আখনুর ঝামঝরিয়া দিয়ে ঢুকতে চেষ্টা করলো, তারপর আমরা রিঅ্যাক্ট করেছি। তারপর 71-এও 3 ডিসেম্বরে ওরা ভারতবর্ষের বহু এয়ারপোর্টে একসঙ্গে আক্রমণ করলো, তারপর আমরা অ্যাকচুয়ালি যুদ্ধটা আরম্ভ করলাম 71-এ। তা এবারেও সেরকম একটা কিছু ফিল করা যাচ্ছে যে হয়তো পাকিস্তান একটা প্রিএম্প্ট আক্রমণ করতে পারে। সেই আক্রমণটা যে কোনো ভাবে হতে পারে, মিসাইল আক্রমণ হতে পারে। মিসাইল হয়তো পাকিস্তানের কাছে এরকম মিসাইল আছে যেটা আমরা জানি না বা মিডিয়া জানে না, যেটা 300-400 কিলোমিটার তার রেঞ্জ হবে। সেটা যদি একটা কোনো ভারতবর্ষের কোনো সিটি বা শহরের ওপরে পড়ে, কিভাবে সেটাকে ডিফেন্ড করতে হবে আমাদের, সেটার প্র্যাকটিস করতে হবে। কিন্তু সেই প্র্যাকটিস গুলো কে করাবে? এটা একটা ভেগ অর্ডার। যেরকম ব্ল্যাকআউট যদি করতে হয়, রাত্রিবেলা যদি এয়ার স্ট্রাইক আসে বা দিনের বেলা যদি এয়ার স্ট্রাইক আসে, এখন তো সব ফাইটার এয়ারক্রাফট, বম্বার এয়ারক্রাফট রাত্রিবেলা ফ্লাই করতে পারে। তারা যদি বম্বিং করে বা এয়ার স্ট্রাইক করে রাত্রিবেলা করবে, রাত্রিবেলা করে তারা লাইট দেখে বম্বিং করবে। সেখানে ব্ল্যাকআউট, যেরকম আমরা দেখলাম যে ফিরোজপুরে প্র্যাকটিস হলো, সেই ব্ল্যাকআউট প্র্যাকটিস করতে হবে। তারপর যদি মিসাইল অ্যাটাক হয় তাহলে বা এয়ার অ্যাটাক হয়, তাহলে কিভাবে ডিফেন্ড করতে হবে সাধারণ নাগরিককে? তাদের তো আর মিলিটারি ট্রেনিং নেই। এটা একটা ওয়ার্নিং হিসেবে দেওয়া হলো, কিন্তু কথা হচ্ছে এইগুলো কারা করাবে? এই যে যদি ধরুন কলকাতায় যদি বলে তোমরা ব্ল্যাকআউট প্র্যাকটিস করো, এইটা কলকাতায় কিভাবে ব্ল্যাকআউট প্র্যাকটিস হবে? অন গ্রাউন্ড কিভাবে এটা ইমপ্লিমেন্ট হবে? বা কলকাতায় যদি একটা এয়ার স্ট্রাইক হয়, কিভাবে সিভিলিয়ানরা তার এগেনস্টে ডিফেন্ড করবে? সেটার প্র্যাকটিস কে করাবে? সেটার প্র্যাকটিসের জন্য কি আমাদের কাছে ইনফ্রাস্ট্রাকচার আছে? এটা দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় হতো, তারপর কিন্তু 65 সাল যুদ্ধ, 71 সালের যুদ্ধ, এগুলো কিছু হয়নি, এক্সেপ্ট এয়ার স্ট্রাইকের এগেনস্টে একটা সাইরেন সিস্টেম থাকে, যে সাইরেন বাজাবো মানে এয়ার স্ট্রাইক অবধারিত, তোমরা যে যার পজিশন নিয়ে নাও। যেটা শেখানো হয়, যদি বাংকার বানানো থাকে বাংকারের নিচে যাও, খাটের নিচে ঢুকে যাও, এই ধরনের একটা ড্রিল আছে, সেই ড্রিলটাকে ফলো করতে হয়। সেই ড্রিল তো এখন আমাদের প্রেজেন্ট জেনারেশন এর মধ্যে এই ধরনের কোনো আইডিয়াই নেই, এগুলো কে করাবে? এইটা আমার প্রশ্ন। কিন্তু এটা একটা ইন্ডিকেশন যে আমরাও এক্সপেক্ট করছি যে পাকিস্তানের দিক থেকে হয়তো একটা প্রিএম্প্ট, বা আমরা যখন প্রত্যুত্তর দেব তার এগেনস্টে পাকিস্তানের থেকে একটা প্রত্যুত্তর আসবে। তখন আমাদের কি করতে হবে? তারা হয়তো এবারে মিলিটারি টার্গেটকেও হিট করবে না, তারা সিভিলিয়ান টার্গেটকে হিট করবে, কিন্তু আমরা মিলিটারি টার্গেটকে হিট করব। তা এটা একটা ইস্যু। এটা কিভাবে ইমপ্লিমেন্ট হবে গ্রাউন্ডে দেখতে হবে, বুঝতে হবে। ধন্যবাদ স্যার। আমরা কথা বলছিলাম কর্নেল সৌমিত্র রায়ের সঙ্গে।
আমাদের সঙ্গে নিউজ রুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য। চিন্ময় দা, আপনাকেও ধন্যবাদ। বেঙ্গল লাইনে একটা ব্রেক নিয়ে আবারও ফিরছি বিরতির পর। যে ইস্যুর দিকে আমরা নজর রাখবো, পাকিস্তানের এই খবর নিয়েই আমরা ফিরবো একটা বিরতির পর। সঙ্গে থাকুন। পর দেখছেন বেঙ্গল লাইন। যে ছবির দিকে আমরা নজর রেখেছিলাম, সমস্ত রাজ্যকেই মক ড্রিল করার নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের। 7ই মে মক ড্রিল করার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই নজরে অসামরিক প্রতিরক্ষা, রাজ্যের একাধিক বিষয় নজর দেওয়ার নির্দেশ। মক ড্রিলের পাশাপাশি ব্ল্যাক আউট, এয়ার রেড ওয়ার্নিং, নাগরিকদের আত্মরক্ষার প্রশিক্ষণ, আচমকা আক্রমণে বাঁচার প্রশিক্ষণ। বর্তমান পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা জারি করা হয়েছে ইতিমধ্যে। কেন্দ্রের নির্দেশের পরেই ফিরোজপুরে মক ড্রিল। দেশের নানান প্রান্তে ভারতীয় সেনার একের পর এক তাবড় মহড়ার ছবি সামনে এসেছে। গতকাল পাঞ্জাবের ফিরোজপুর ক্যান্টনমেন্ট এলাকায় সম্পন্ন হলো ব্ল্যাক আউট ড্রিল। নিরাপত্তা ঘিরে ব্ল্যাক আউট ড্রিল সম্পন্ন হয় পাঞ্জাবের ফিরোজপুর ক্যান্টনমেন্টে। রবিবার রাত 9টা থেকে 9:30 পর্যন্ত পাঞ্জাবের ফিরোজপুর ক্যান্টনমেন্টে সম্পন্ন হয় ব্ল্যাক আউট ড্রিল। পাঞ্জাবের বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা PSPCL এই 8 ঘন্টা এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখে। যতক্ষণ ড্রিল চলে ততক্ষণই বাজতে থাকে হুটার। প্রশাসনের তরফে বাসিন্দাদের অনুরোধও জানানো হয় যাতে এই 30 মিনিট তারা বাড়িতে কোনো ইনভার্টার না চালান, কোনো জেনারেটর না চালান। যে ছবির দিকে আমরা নজর রেখেছি, বর্তমান যে পরিস্থিতি চলছে, একেবারে ভারত পাকের যে স্নায়ুযুদ্ধ লড়াই চলছে, একের পর এক পদক্ষেপ নিচ্ছে ভারতের তরফে, কোথাও বাণিজ্যিক দিক থেকে, কূটনৈতিক দিক থেকে, এবং এরই পাশাপাশি আপনারা জানেন এরই মাঝে রাজ্যগুলিকে মক ড্রিলের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের। অত্যন্ত তাৎপর্যপূর্ণ নির্দেশ। 7ই মে মক ড্রিল করানোর নির্দেশ। নজরে রাজ্যের অসামরিক প্রতিরক্ষা, একাধিক বিষয় নজর দেওয়ার নির্দেশ। বর্তমান যে পরিস্থিতি হয়েছে, নাগরিকদের আত্মরক্ষার প্রশিক্ষণ, আচমকা আক্রমণে বাঁচার প্রশিক্ষণ, বর্তমান যে পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে তাতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ নির্দেশিকা জারি স্বরাষ্ট্র মন্ত্রকের। প্রত্যাঘাত কি তাহলে সময়ের অপেক্ষা? যেভাবে প্রস্তুতি চলছে প্রত্যাঘাতের, একদিকে আমরা দেখছি কাশ্মীর জুড়ে যেখানে সেনাবাহিনীর তল্লাশি অভিযান, অন্যদিকে জঙ্গি ঘাঁটি ধ্বংস, একের পর এক ম্যারাথন বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই তাৎপর্যপূর্ণ নির্দেশ। তাহলে কি প্রত্যাঘাত সময়ের অপেক্ষা? প্রত্যাঘাতের অপেক্ষায় গোটা দেশ যেখানে ফুঁসছে। মোদীর নেতৃত্বে সবাই যা চান অবশ্যই হবে, আশ্বাস দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। দেশ যা চায় তাই হবে, এমনটাই প্রতিক্রিয়া দিয়েছেন রাজনাথ সিং। পেহেলগাঁও হামলার পর প্রত্যাঘাতের প্রস্তুতি চলছে, দিকে দিকে প্রস্তুতি। মোদীর নেতৃত্বে সবাই যা চান সেটাই হবে, আশ্বাস প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর। দেশ যা চায় তাই হবে। কি বলেছেন শোনাবো আপনাদের। के रूप में मेरा दायित्व है कि मैं अपने सैनिकों के साथ मिलकर देश की सीमाओं की सुरक्षा सुनिश्चित करूं, और मेरा यह दायित्व है कि अपनी सेना के साथ मिलकर देश के ऊपर आंख उठाने वालों को मुंहतोड़ जवाब दूं। नरेंद्र मोदी जी को अच्छी तरह जानते हैं। उनकी कार्यशैली से भी अच्छी तरह परिचित हैं, उनकी दृढ़ता से भी अच्छी तरह परिचित हैं। जोखिम उठाने का भाव किस तरीके से उन्होंने सीखा है अपने जिंदगी में, उससे भी आप अच्छी तरह समझते हैं। मैं आपको आश्वस्त करना चाहता हूं कि प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में जैसा आप चाहते हैं अब वैसा होकर रहे। जो भारत दुनिया के नजरों में गरीब हुआ करता था, आज 2014 में जो हमारा भारत धन दौलत के मामले में दुनिया के देशों में 11वें स्थान पर खड़ा था, आज वह जंप लेकर 5वें स्थान पर आ गया।
যাদের ভারতের দিকে খারাপ নজর তাদের উপযুক্ত জবাবের দায়িত্ব আমার। মোদীর নেতৃত্বে সবাই যা চান অবশ্যই হবে, এমনটাই বক্তব্য প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর। পেহেলগাঁও হামলার পর প্রত্যাঘাতের প্রস্তুতি, দিকে দিকে প্রত্যাঘাতের প্রস্তুতি, কূটনৈতিক পদক্ষেপ, বাণিজ্যিক পদক্ষেপ নেওয়া হচ্ছে ভারতের তরফে। এবং এরই মধ্যে আপনাদের যে ছবি আমরা তুলে ধরছি, স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ইতিমধ্যেই সমস্ত রাজ্যকে মক ড্রিল করার নির্দেশ। প্রত্যাঘাত কি তাহলে সময়ের অপেক্ষা? যেভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে প্রত্যাঘাতের দিকে দিকে। हमारे प्रधानमंत्री जो है मोदी जी बार बार कह रहे हैं कि हम जिन्होंने ये कार्रवाई की है पहलगाम का, उनको हम नहीं बख्शेंगे, उनके पीछे उनके जो आकाद है उनको नहीं बख्शेंगे, और जो इसके प्लानिंग और एग्जीक्यूशन इन्वॉल्व थे उनको भी नहीं बख्शेंगे। वो दुनिया के कहीं भी कोने में छुप जाए उनको निकाल के उनके खिलाफ कार्रवाई करेंगे और उनको ऐसी सजा देंगे जिसका उनको अंदाजा भी नहीं है। तो यानी दूसरे लफ्जों में पाकिस्तान जो है बहुत बड़े पैमाने पर बर्बाद हो सकता है। उन्होंने एयर चीफ से अलग बातचीत की है, आर्मी चीफ से अलग बातचीत की है, नेवल चीफ से अलग बातचीत की है, और फौजों को कम्प्लीटली फ्री हैंड दिया हुआ है। यकीनन वो देश को बार बार कह रहे हैं कि हम कार्रवाई करेंगे, लेकिन अपने समय पर किस तरीके से काम करना है, कितने टारगेट को हिट करना है, कैसे हिट करना है, कौन से समय हिट करना है, ये हमारे फोर्सेस डिसाइड करेंगे, और उसके लिए उन्होंने पूरी खुली छुट्टी दी है। लेकिन पॉलिटिकल डिसीजन जो है और पॉलिटिकल एम जो है वो उन्होंने तय कर दिया और चीफ को बता दिया। মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই খবর নিয়ে আমরা একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। বিরতির পর দেখছেন বেঙ্গল লাইন। 3 দিনের মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে গিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন যে এই হিংসা কার্যত পরিকল্পনা করেই এই মুর্শিদাবাদে হিংসা হয়েছে। যারা দাঙ্গা লাগায় তারা বাংলার শত্রু। দাঙ্গার নেপথ্যে কারা সেই সম্পর্কে খোঁজ নিয়েছেন তিনি। ধর্মের নামে ভুল কথা প্রচার হচ্ছে, দুজনকে সরিয়ে নিয়ে গেছে বিজেপি। বহিরাগতদের নিয়েই অশান্তি করা হয়েছে মুর্শিদাবাদে পরিকল্পনা করে হিংসা। হিংসার প্রকৃত সত্য সামনে আসবে, এমনটাই বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কি বলেছেন শোনাবো আপনাদের। দুটি তিনটে লোক আছে যারা এই গন্ডগোল পাকাচ্ছে, তারা নাকি বিরাট বিরাট ধর্ম নেতা, মানে ধর্মের নামে বিধর্মী নেতা। অনেক বড় বড় কথা বলেন, আর আর্থিক উৎস আমার মনে হয় বিজেপির নেতাদের জিজ্ঞেস করবেন, তারাই বলে দেবেন। আমি নিজে হিন্দু নই, আমি নিজেও তো হিন্দু পরিবারের মেম্বার, তো আমি কেন হিন্দু মুসলমান করব? আমি চাই না কোনো সম্প্রদায়ের লোক বাংলায় কোনোভাবে আক্রান্ত হোক। চক্রান্ত করে এত ভয় কিসে? তোমরা তো ঘুরে গেছো, ঘটনা ঘটার পরের দিনই মানবাধিকার কমিশন চলে এলো, কই মণিপুরে তো যায়নি। যে একেবারে প্ল্যান করে এই ঘটনা ঘটানো হয়েছে, এই ঘটনায় পরিচিত হয়েছেন এবং একটা কমিউনিটি আর একটা কমিউনিটির উপর ঝাঁপিয়েছেন, তাদের আমি বলবো এসব কিন্তু বাংলা সহ্য করবেন না। আমি কারো বিরুদ্ধে নই, কিন্তু আমি দাঙ্গার বিরুদ্ধে। পাল্টা মমতাকে আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শোনাবো তিনি কি বলেছেন। 3 দিনের মুর্শিদাবাদ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে পাল্টা আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শোনাবো। যতই আলকাতরা লাগান আপনি, আপনার আসল চেহারাটা, আপনার পুলিশের আসল ভূমিকা, আপনার জিহাদিদের তাণ্ডব, এ আপনি বুঝতে পারবেন না। আপনি হরগোবিন্দ দাস, চন্দন দাস বাড়ি থেকে ডেকে বাড়ির সামনে পশু কাটার ছুরি দিয়ে জবাই করা হয়েছে।
তার সঙ্গে আপনি তুলনা করছেন দাঙ্গাবাজ গুলি খেয়ে মরেছে তার সঙ্গে। এই ঘটনার জন্য সম্পূর্ণরূপে দায়ী তার উস্কানিতে, ইন্ধনে, তার পুলিশের নিষ্ক্রিয়তায় মোথাবাড়ি থেকে ধুলিয়ান শামশেরগঞ্জ আজকে কার্যত এই গরিব হিন্দু পরিবারগুলো সর্বশান্ত হয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যে মুর্শিদাবাদের পরিস্থিতি অবনতি হলে ৩৫৬ ধারা জারির সুপারিশ করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল পরামর্শ দিয়েছিলেন এবং সেরকমই আর্জি জানিয়েছিলেন কেন্দ্রের কাছে, এবং এই বিষয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন বিচারপতি দেবাশিস করগুপ্তের সঙ্গে। তিনি কি জানালেন শোনাবো। আমরা জানি যে মুর্শিদাবাদে যে হিংসার ঘটনা ঘটেছে এবং সেই কারণে দুজনের মৃত্যু হয়েছে এমনও খবর সামনে এসেছে। তারপরেই রাজ্যপাল তিনি কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে একটা কড়া রিপোর্ট তিনি জমা দিয়েছেন। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত। স্যারের কাছে যাব। স্যার, যেটা রাজ্যপাল তিনি স্বরাষ্ট্র মন্ত্রককে একটি রিপোর্ট দিয়েছেন এবং তিনি সেখানে উল্লেখ করেছেন যে রাজ্যে যদি প্রয়োজন হয় ৩৫৬ ধারা প্রয়োগ করা প্রয়োজন। আমি বলবো তিনি রাজ্যের প্রধান, কিন্তু তার কি এখতিয়ারের মধ্যে আছে এই ধরনের কোনো বিষয় প্রকাশ করা বা রিপোর্টে এই ধরনের বিষয় তার কি এখতিয়ারের মধ্যে রয়েছে, কি বলবেন? রাজ্যপালকে নিয়োগ করেন রাষ্ট্রপতি তার নিজের প্রতিনিধি হিসাবে, এবং রাজ্যের আইন শৃঙ্খলার ব্যাপারে সংবিধানে যা বলা আছে তাতে তিনি তো নিশ্চয়ই তার রিপোর্ট পাঠাতে পারেন, কিন্তু ৩৫৬ ধারার যে প্রসঙ্গ উঠে আসছে তার জন্য সংবিধানে অন্য প্রক্রিয়া করতে হয়। এখানে রাজ্যপাল কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরে সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গের একটি রাজ্যে যে আইন শৃঙ্খলার অবনতি ঘটেছিল সেই সম্বন্ধে উদ্বেগ প্রকাশ করে একটা রিপোর্ট পাঠিয়েছেন মাত্র। এক্ষেত্রে আমার প্রশ্ন এখানেই যে উনি যে রিপোর্ট প্রকাশ করেছেন, যে রিপোর্ট পাঠিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রক, এবং ৩৫৬ ধারা যদি প্রয়োগ করা হয় তাহলে সেক্ষেত্রে কি ধরনের প্রভাব পড়তে পারে রাজ্যে? রাজ্যে প্রভাব পড়তে পারে ৩৫৬ ধারাটা যেটা বলা আছে তা হচ্ছে যে ফেলিওর অব দি স্টেট মেশিনারি টু পারফর্ম ইটস ফাংশন। রাজ্য সরকার সংবিধান অনুযায়ী রাজ্যের শাসন কার্য চালিয়ে থাকেন। এখানে যদি দেখা যায় যে এই সাংবিধানিক কোন রকম কার্য সম্পাদন করতে সক্ষম হলো না রাজ্য সরকার, তখন কিন্তু রাজ্যপালকে রাষ্ট্রপতির কাছে সরাসরি একটা রিপোর্ট পাঠাতে হয়। রাষ্ট্রপতি এই রিপোর্ট দেখে যদি এই বিষয়ে নিশ্চিত হন যে এখানে রাষ্ট্রপতির ক্ষমতা প্রয়োগ করার প্রয়োজন রয়েছে, তাহলে তিনি কয়েকটি পদক্ষেপ নিতে পারেন। প্রথম পদক্ষেপ হচ্ছে তিনি রাজ্য সরকারের যে কাজ সেই কাজ তিনি নিজের হাতে তুলে নিতে পারেন। দ্বিতীয়ত, তিনি রাজ্যপাল যে কাজ তার প্রতিনিধি হিসাবে করে থাকেন সেটাও নিজে হাতে তুলে নিতে পারেন। তৃতীয়ত, তিনি বিধানসভার যে ক্ষমতা সেই ক্ষমতাকে তুলে নিয়ে পার্লামেন্টের কাছে ন্যস্ত করতে পারেন। এবং আমরা সাধারণত দেখেছি যে যদি কোথাও এই ৩৫৬ ধারায় প্রোক্লেমেশন করা হয় তাহলে রাজ্যপালের উপরে দায়িত্ব দেওয়া হয় রাষ্ট্রপতির প্রতিনিধি হিসাবে রাজ্য পরিচালনা করা যতদিন পর্যন্ত এই প্রোক্লেমেশন ভ্যালিড থাকবে। এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে, এই প্রোক্লেমেশন করার জন্য কিন্তু রাষ্ট্রপতিকে পার্লামেন্টের উভয় কক্ষের অনুমোদন নিতে হয়। কিন্তু এইরকম যদি কোনো পরিস্থিতি তৈরি হয় যে সময় পার্লামেন্টের সেশন চলছে না, তখন রাষ্ট্রপতি প্রোক্লেমেশন করতে পারেন এবং সেটাকে সময় সময় বাড়িয়ে নিতে পারেন। কিন্তু যেই মুহূর্তে পার্লামেন্টের উভয় কক্ষের সেশন শুরু হবে তার অনুমোদনের জন্য উভয় কক্ষে রাষ্ট্রপতিকে পেশ করতে হয়। ওই যে বললাম, সংবিধানে একটাই কথা বলা আছে যে যদি রাষ্ট্রপতি রাজ্যপালের থেকে এই মর্মে রিপোর্ট পান এবং এই ব্যাপারে নিশ্চিত হন যে রাজ্য সরকার সংবিধানের যে সমস্ত
প্রভিশন রয়েছে সেই অনুযায়ী রাজ্য পরিচালনা করতে ব্যর্থ হচ্ছেন অথবা পারছেন না, সেই সময় রাষ্ট্রপতি নিজের হাতে ক্ষমতা তুলে নেন রাজ্য সরকারের থেকে। রাজ্যপাল কিন্তু যেটা বলেছেন সেটা তিনি উদ্বেগ প্রকাশ করেছেন, আমি আগেই বলেছি, এবং বলেছেন যে ভবিষ্যতে যদি এই ধরনের অবনতি ঘটে তাহলে ৩৫৬ ধারার প্রয়োগ করা যেতে পারে। এখন সেই সম্বন্ধে সেই রকম পরিস্থিতি এসছে কিনা আমার পক্ষে সেটা বলা সম্ভব নয়। সেটা কিন্তু যারা প্রশাসনের সঙ্গে যুক্ত এবং রাজ্যপাল আর রাষ্ট্রপতি রিপোর্ট পেয়ে তিনি সেটাকে বিচার করে দেখবেন যে সেই পরিস্থিতি যথাযথভাবে তৈরি হয়েছে কিনা প্রোক্লেমেশনের জন্য। আমরা দেখলাম যে রাজ্যপাল তিনি যে কড়া রিপোর্ট দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রককে এবং তিনি বারংবার উদ্বেগ প্রকাশ করেছেন যে রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, পাশাপাশি এই ঘটনা মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে তা পূর্ব পরিকল্পিত এবং পুলিশ প্রশাসন একেবারে ফেলিওর, তিনি কিন্তু এই রিপোর্টে এটাই প্রকাশ করেছেন। অন্যদিকে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুর্শিদাবাদে গিয়েছেন এবং মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে মুর্শিদাবাদের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তো প্রশ্ন হচ্ছে এটাই যে ভবিষ্যতে যদি ৩৫৬ রাজ্যে প্রয়োগ করা হয় তাহলে সত্যি রাজ্যের পরিণতি কি হবে বা আইন শৃঙ্খলা কোন দিকে যাবে, তার জন্যই কিন্তু আমরা কথা বললাম। ক্যামেরায় শ্রীকান্তর সঙ্গে স্বপ্না, নিউজ টাইম, কলকাতা। দীঘার জগন্নাথ মন্দির নিয়ে তুঙ্গে বিতর্ক এবং ইতিমধ্যেই কিন্তু সেই সব প্রশ্নের উত্তরই জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘার জগন্নাথ ধাম নিয়ে হিংসে এমনই প্রশ্ন তুলেছেন তিনি এবং দৈতাপতি নিজে নিমকাঠ এনেছেন। এই নিমকাঠ নিয়ে যেখানে বিতর্ক তৈরি হয়েছে সেই সব প্রশ্নেরও উত্তর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দৈতাপতির উপস্থিতি থেকে বিগ্রহের নিমকাঠ সমস্ত প্রশ্নেরই উত্তর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দৈতাপতি নিজে নিমকাঠ এনেছেন, সেই নিমকাঠেই দীঘায় বিগ্রহ তৈরি। বাংলায় কথা বললে ওড়িশায় মারা হচ্ছে, পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার হচ্ছে, দুজনকে অপহরণ করেছে বিজেপি, বিএসএফ কেন গুলি চালালো এমনও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘা নিয়ে হিংসা করছে ওড়িশা, বাঙালিদের ওপর অত্যাচার চলছে অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘার জগন্নাথ মন্দির নিয়ে তুঙ্গে বিতর্ক। মাকারি বাড়ি স্কাই ওয়াক করলে তখন কোয়েশ্চেন হয় না? মমতা ব্যানার্জি দক্ষিণেশ্বর মন্দিরে স্কাই ওয়াক করলে তখন কোয়েশ্চেন হয় না? জগন্নাথ ধামটা খুব গায়ে লেগেছে না? বলা হচ্ছে আমি নাকি নিম গাছও চুরি করেছি। আরে আমার বাড়িতে তো 4টে নিম গাছ আছে, কটা দরকার জিজ্ঞেস করুন। আমাদের চুরি করতে হয় না, চুরি বিদ্যা ভয়ঙ্করী যদি যে পরে ধরা। যারা চোর, মাদার অফ থিপস আর সাউথস মোস্ট, চোরের মায়ের বড় গলা, চোর কি মাই জোরসে বলে। তুমি যদি হিন্দু ধর্মের সমর্থক হও তাহলে তুমি জগন্নাথ ধাম নিয়েও, মমতা ব্যানার্জি নিমকাঠ চুরি করে জগন্নাথ ধাম করেছে, মমতা ব্যানার্জির এই অবস্থা হয়নি। এত গায়ে লাগছে কেন? আমরা তো সবাই পুরীতে যাই, কই আমরা তো এই কোয়েশ্চেন করি না? আমি তো পুরীতে গেলে আরএসএস বিক্ষোভ দেখায়, আর জগন্নাথ ধাম নিয়ে এত হিংসা। বেঙ্গল লাইনে একটা ব্রেক নিয়ে আবারও ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন বেঙ্গল লাইন। হাইকোর্টে ইতিমধ্যেই হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবার পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ এনেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় নিহতের পরিবার। নিহতের পরিবারকে অপহরণ করা হয়েছে দাবি তোলা হয় পুলিশের তরফে। পুলিশের দাবি নস্যাৎ নিহতদের পরিবারের। আগামীকাল মামলার শুনানির সম্ভাবনা। সোমবার মুর্শিদাবাদ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে জাফরাবাদের নিহত পরিবারের সদস্যরা আশ্রয় নিয়েছেন বিধাননগর সেফ হাউসে। রবিবার রাতে বিধাননগর পূর্ব থানার অন্তত 40 জন পুলিশ সেখানে যায়। অভিযোগ, দরজা ভেঙে তাদের তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে বিধাননগর পূর্ব থানার পুলিশ। নিরাপত্তা চেয়ে ঘটনার বিরুদ্ধে অভিযোগ তুলে সোমবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে নিহত পরিবারের সদস্যরা। মঙ্গলবার সেই মামলার শুনানি।
ওই বাড়ি তো ভাঙচুর করলে আমাদেরকে দেখে সবকে বলছে কি বাহির হতে বলছে, না হলে দরজা ভেঙে দেবো। দরজা ভাঙচুর করে ফেলে দিলে বলছে এখানে সব লোক আছে। ও বলছে কি এখানে কিডন্যাপ করে নিয়ে এসেছে। বলছে না, আমরা কিডন্যাপ করে আসেনি, আমরা নিজের ইচ্ছায় এসেছি। মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে যেতে এসেছিল নাকি? নিয়ে যেতে এসেছিল, না হলে ও ভাঙচুর করে ফেলবে কেন, জোর করে মনে হয় নিয়ে তো তুলে। আমরা সিবিআই তদন্ত চাই, আমরা বিএসএ ক্যাম্প চাই, আর মুখ্যমন্ত্রীর ওপর আশা নেই, রাজ্যমন্ত্রীর ওপর ভরসা নেই। পুলিশের দাবি তাদের অপহরণ করা হয়েছে। যদিও মৃত চন্দন দাসের স্ত্রী জানিয়েছেন স্বইচ্ছায় কলকাতায় এসেছেন তারা। ভরসা করি না, আর যদি ভরসা যদি করবো কত ফোন হচ্ছে, চলে এলো তো আমার স্বামীও ফোন হতো, আমার শ্বশুরও ফোন হতো না। মৃত্যু হওয়ার পর 4 ঘন্টা পর পুলিশ প্রশাসন এসছে, 4 ঘন্টা পর। আগে চলে এলো তো ফোন, আমার স্বামীও ফোন হতো, আমার শ্বশুরও ফোন হতো না। কালকে তো মানে জানলা আছে, জানলা যেতে আছে, আমরা কাছে দরজা খুললাম, দরজা কেন খুলবো না? তাই দরজা যদি না খুলিস তো বিপদ আছে, না আমরা দরজা খুলিনি। আমরা দরজা খুলিনি, তখন ভাঙলো যে আমরা খুঁজে তোমরা কিডন্যাপ করে নিয়ে এসেছি। আমরা তাই সামনে কিডন্যাপ কেন করবে, সহি সামনে আমরা এসেছি। রবিবার পুলিশের অতি সক্রিয়তায় ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীরা। পুলিশ গুন্ডাদের ভূমিকা পালন করেছে। গোটা রাজ্যে 356 ধারা লাগু করার কথা জানিয়েছেন বিজেপি নেতারা। রাজ্যপালকে ধন্যবাদ, তিনি গ্রাউন্ড লেভেল সিচুয়েশনটাকে অ্যাসেস করে যা ঘটনা সেই কথা তুলে ধরেছেন। আপনারা সকলেই জানেন এই যে পরিবার এখন আছে, এরা ভিকটিম ফ্যামিলি, কিন্তু ভিকটিম ফ্যামিলির সাথে কালকে যেভাবে আচরণ করা হয়েছে, দরজা ভেঙে, পুলিশ প্র্যাকটিক্যালি কিডন্যাপারের কাজ করেছে। মুখ্যমন্ত্রীর মুখ দর্শন এরা করতে চায় না, পরিবার করতে চায় না, তাই জোর জবরদস্তি মুখ্যমন্ত্রীর সামনে হাজির করানোর জন্য কালকে যেভাবে পুলিশ গুন্ডাদের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। কালকে যদি সজল ঘোষ, তরুণজ্যোতি তিওয়ারি, শঙ্কুদেব পণ্ডা এরা যদি না থাকতো, রাজ্যের বিরোধী দলনেতা যদি তৎপর না হতেন, তাহলে এতক্ষণে পুলিশ এদেরকে তুলে নিয়ে গিয়ে যা খুশি তাই একটা লিখিয়ে নিত। মুর্শিদাবাদে ঘটেছে, তাই মুর্শিদাবাদে 356 হবে। আর যে জেলাগুলো ঘটার অপেক্ষায় আছে সেই জেলাগুলোয় অবাধ সন্ত্রাস, গোপন সন্ত্রাস চলতে থাকবে, এটা কখনোই কাম্য নয়। তাই শুধু দুটো জেলায় করে কোনো কিছু লাভ হবে না, করতে গেলে পুরো রাজ্যে করতে হবে। জীবনের দুটো সবচেয়ে বড় সম্পদ, 4 ঘন্টা ধরে তাদের ক্ষত বিক্ষত দেহ, রক্তাক্ত দেহ তোলার লোক ছিল না, তখন পুলিশ আসতে পারিনি। এখন পুলিশ এসছে কেন? এদের কাছে ফোন ছিল না? ফোন করলে জানা যেত না এটা কিডন্যাপ হয়েছে কিনা? নাটক করতে এসছে, ইয়ার্কি মারছে, গায়ের জ্বালা মেটানোর জন্য দরজাটা ভেঙে দিল। এর থেকে নির্লজ্জ বেহায়া পুলিশ পৃথিবীতে আছে কিনা, স্কটল্যান্ড ইয়ার্ড বলে তো, পৃথিবীর ইতিহাসে এরকম কোনো পুলিশ আছে কিনা আমার জানা নেই। সোমবারে মুর্শিদাবাদে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শকুনি মামা দয়া করে হবেন না, লাল শাক আর লাউ শাক এক নয়, পরিষ্কার বলছি। আমি নয়, দুটো পরিবারের সাথে দেখা করে 10 লক্ষ টাকা করে আমাদের কমিটমেন্ট ছিল, হাতে তুলে দিয়ে আসতাম। তো আপনারা লুকিয়ে নিয়ে গেলেন কেন? এটা কিডন্যাপিং করে নিয়ে যাওয়া নয়, কাউকে নিয়ে যাওয়া। তাদের দিয়ে কালকে আমাকে খুব গালাগালি দিয়েছেন দিনরা। আমায় গালাগালি দিলে আমার গায়ে ফোসকা পড়বে না, বাট যারা দাঙ্গা করেছেন তারা বুঝে রাখুন, আপনারা করছেন দাঙ্গা আর গালাগালি খাচ্ছি আমি। কেন? ইতিমধ্যে বিরোধী রাজনৈতিক নেতারা প্রায় সবাই নিহত হরগোবিন্দ দাসের পরিবারের সঙ্গে দেখা করেছেন, পাশে থাকার আশ্বাস দিয়েছেন। রাজ্য সরকারের দেওয়া ক্ষতিপূরণও ফিরিয়ে দেয় নিহতের পরিবার। খুনের ঘটনার প্রায় 2 সপ্তাহ পর মুখ্যমন্ত্রী সেখানে গেছেন। তার আগেই নিহত পরিবারের মুর্শিদাবাদ ছাড়াটা অতি তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তাহলে কি মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ এড়াতেই সেফ হাউসে আশ্রয় নিলেন মৃত হরগোবিন্দ এবং চন্দনের পরিবার? নিউজ টাইম। হোটেল মালিকদের স্বস্তি দিল হাইকোর্ট। রুফটপ রেস্তোরাঁ ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের। কলকাতা পুরসভার নির্দেশে স্থগিতাদেশ হাইকোর্টের। বৃহস্পতিবার মামলার শুনানি। আপাতত কোনো কড়া পদক্ষেপই নেওয়া যাবে না। আইন নামিনে একাধিক রুফটপ রেস্তোরাঁ বার চলছে। এই অভিযোগ ওঠার পর কড়া পদক্ষেপ নেয় রাজ্য সরকার। নামি দামি রেস্তোরাঁ রুফটপের অংশ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল কলকাতা পুরসভা। এই সংক্রান্ত নোটিশও পাঠানো হয়েছিল রেস্তোরাঁগুলিকে। আমরা আজকেই একটা নোটিফিকেশন বার করে দিয়েছি যে ছাদ
মানে কমন এরিয়া। ছাদে কেউ বিক্রিও করতে পারবে না, ছাদ কমন এরিয়া হিসেবেই গণ্য হবে, প্ল্যানের মধ্যেও গণ্য হবে কমন এলাকা হিসেবে। এটা যেরকম সিঁড়ি কেউ বিক্রি করতে পারে না, নিচের ওপেন স্পেস কেউ বিক্রি করতে পারে না, সেরকম ছাদও কেউ কোনোদিন বিক্রি করতে পারবে না, এনক্রোচ করতে পারবে না। পুরসভার এই নির্দেশের পর রুফটপ রেস্তোরাঁ মালিকদের অনেকেরই মাথায় হাত পড়ে যায়। অজানা আতঙ্কে ভুগতে থাকেন কর্মীরাও। এরপরই রুফটপ রেস্তোরাঁর মালিকদের অ্যাসোসিয়েশন পুরো পদক্ষেপের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। বিচারপতি গৌরাঙ্গ কান্তের বেঞ্চে দায়ের করা হয়েছিল একটি মামলা। সোমবার সেই মামলার সওয়াল জবাবের পর পুরো নির্দেশের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে সিঙ্গেল বেঞ্চ। মামলার শুনানিতে মামলাকারীদের আইনজীবী বলেন, কলকাতা পুরসভার 401 ধারায় নোটিশ দিয়েছে প্রশাসন। এই ধারায় কোনো নির্মাণ ভাঙা যায় না। অবৈধ নির্মাণ ভাঙতে হলে কলকাতা পুরসভার 408 ধারায় নোটিশ দিতে হয়। আবেদনকারীর আইনজীবী আরও বলেন, রুফটপ রেস্তোরাঁগুলির ফায়ার লাইসেন্স আছে। একটা হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনার পর সব হোটেলের ক্ষেত্রে রুফটপ ভাঙার নোটিশ গ্রহণযোগ্য নয়। এতে ব্যবসার ক্ষতি হচ্ছে। প্রতিদিন পুলিশ ও পুরসভার লোক আসছে। আবেদনকারীর আইনজীবীকে বিচারপতির প্রশ্ন, আপনাদের ফায়ার লাইসেন্স রয়েছে বলছেন, কিন্তু বাকি সব লাইসেন্স রয়েছে কি? আবেদনকারীর আইনজীবী বলেন, সব লাইসেন্স রয়েছে, ভাঙার জন্য 15 দিনের নোটিশ দেওয়া উচিত ছিল। সওয়াল জবাবে রাজ্যের আইনজীবী বলেন, রুফটপ রেস্তোরাঁগুলির যা পরিস্থিতি সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়েছে। এরপর রাজ্যের আইনজীবীকে লক্ষ্য করে বিচারপতি কান্তে বলেন, সরকার পদক্ষেপ নিতে পারবে না এ কথা আদালত বলছে না, কিন্তু ভাঙচুর করতে পারে না। এরপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে আগামী 8ই মে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। আজকে থেকে যদি সরকার ডিসাইড করে যে না রুফটপ রেস্টুরেন্ট চলবে না, এটা ম্যাটার অফ পলিসি, হয়তো সেটা করতে পারে। আদালতে যা চ্যালেঞ্জ হওয়ার হবে সেটা কতটা সাস্টেনেবল হবে সেটা ভবিষ্যতের ব্যাপার। কিন্তু আমাদের মেন গ্রিভান্স আজকে হচ্ছে রাতারাতি এরকমভাবে এসে আমাদেরকে, আমার ক্লায়েন্টের রেস্টুরেন্টেই কেন এরকম ডেমোলিশন ওয়ার্ক করা হয়। আইনে এটা করা যায় না বলেই তো আমরা আজকে হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। আমাদের লিমিটেড চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের 401-এর নোটিশ দেওয়া হয়েছিল 1 মে, এবং 401-এর নোটিশ হচ্ছে স্টপ ওয়ার্ক নোটিশ, তাতে ডেমোলিশন করা যায় না, তাও আবার 24 ঘন্টার মধ্যে। সেটাই আমরা আদালতের কাছে তুলে ধরি এবং আদালত কর্পোরেশনকে জিজ্ঞেস করেছে যে কিসের ভিত্তিতে ডেমোলিশনটা হয়েছে। সেটার ফাইল ওনারা প্রডিউস করবেন এবং বৃহস্পতিবারে আবার ম্যাটারটা রাখা হয়েছে। বৃহস্পতিবার অবধি আর কোনো অ্যাকশন যাতে না হয় সেরকম আন্ডারটেকিং ওনাদের কৌশলী দিয়েছে, যদিও ফর্মাল অর্ডার কিছু আদালত আজকে পাস করে। গত সপ্তাহে বড়বাজারের মেছুয়ায় একটি হোটেলে অগ্নিকাণ্ডের পর চাপে পড়ে নড়ে চড়ে বসে রাজ্য সরকার। ঘটনায় 14 জনের মৃত্যু হয়। অগ্নিকাণ্ডের পর এলাকা পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে ফেরার পথে পার্ক স্ট্রিটের ম্যাগমা হাউসে সারপ্রাইজ ভিজিটে যান তিনি। ওই সময় রুফটপ রেস্তোরাঁগুলির আপৎকালীন পরিস্থিতির জন্য উদ্বেগ প্রকাশ করেন এবং ব্যবস্থা নেওয়ার জন্য পুরসভাকে নির্দেশ দেন। নিউজ টাইম। বেঙ্গল আইন এখন এ পর্যন্তই। এরপর দেখুন নিউজ এক্সপ্রেস এবং এরপরেই 8টায় দেখুন নেশন টাইম পম্পের সঙ্গে।